আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি। তবে প্রেসিডেন্ট হবার আগে যেসব অতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি। এই রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। অন্যদিকে এই রায়কে বিপজ্জনক নজির হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৬ জন বিচারপতির একটি বেঞ্চ যে রায় ঘোষণা করেছেন তাতে বলা হয়েছে, প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি। বিভিন্ন মামলায় চাপের মধ্যে থাকা ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই রায়কে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জয় বলেও উল্লেখ করেছেন তিনি। এই রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র, ক্যাপিটাল হিলে হামলার উস্কানি দেওয়া এবং রাষ্ট্রের গোপন তথ্য সরানোর অভিযোগ সংক্রান্ত যেসব মামলা সুপ্রিম কোর্টে চলমান রয়েছে সেসব এখন ফের নিম্ন আদালতে চলে যাবে। এদিকে রায় ঘোষণার পর হোয়াইট হাউসের তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত তা হল যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না, আইনের সামনে আমরা প্রত্যেক নাগরিক সমান। কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করল তা শুধু এই দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজিরই নয়, বরং মার্কিন জনগণের জন্য ক্ষতিকর। কারণ দেশের জনগণ আজ থেকে দেখছে যে একজন ব্যক্তি যিনি ক্যাপিটাল হিলে হামলার জন্য নিজের অনুসারীদের পাঠিয়েছিলেন তিনি দায়মুক্তি ভোগ করছেন। জো বাইডেন বলেন, সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহি করা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার ও আটকাদেশকে বিধি বহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ। তারা দ্রুত ইমরান খানের মুক্তিও দাবি করেছে। বিধি বহির্ভূত গ্রেফতার বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ দ্রুততার সাথে ইমরান খানের এই অবস্থার প্রতিকারের আহ্বান জানিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দেওয়া এবং অন্যান্য মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথাও বলেছে জাতিসংঘের প্যানেল। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ইমরান খানকে ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে কয়েকশো মামলা দেওয়া হয়েছে এবং বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে শাস্তিও ঘোষণা করেছে পাকিস্তানের আদালত। গত আগস্ট মাস থেকে ইমরান খানকে কারাগারে রাখা হয়েছে। তাকে গত নির্বাচনেও অংশ নিতে দেওয়া হয়নি, এমনকি দল পিটিআইও নির্বাচনে দলগতভাবে অংশ নিতে পারেনি। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইমরান খানের দলের প্রার্থীরা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন লাভ করেছেন। ইমরান খান ও তার দল বলছে, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ও নিপীড়ন চলছে তার সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই নেতাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব করা হচ্ছে। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলছে, তোষাখানার সরকারি উপহার বিক্রির অভিযোগে ইমরান খানের গ্রেফতার ও আটকাদেশ এবং কূটনৈতিক বার্তা ফাঁসের মামলার কোনো আইনি ভিত্তি নেই। তাকে নির্বাচন থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে। ইসলামাবাদের প্রতি এ বিষয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ করার আহ্বানও জানিয়েছে ওয়ার্কিং গ্রুপটি। তারা বলেছে, এসব ব্যাপারে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করতে চাইলেও গত বছরের নভেম্বরের পর থেকে তারা কোনো সাড়া দেয়নি। উত্তর গাজার সুজাইয়া এলাকায় এখনও লড়াই চলছে। সোমবারও এলাকাটিতে দখলদার সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলা চালিয়েছে গাজার প্রতিরোধ সংগঠনগুলো। বুবি ট্র্যাপে ফেলে সেনাদের হত্যা, মার্কাভা ট্যাঙ্কের ওপর অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামলা কিংবা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এদিন বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি বাহিনীর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর ২টি মার্কাভা ট্যাঙ্কের ওপর সুয়াত বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে যোদ্ধারা। এছাড়া সেখানে এক সেনাকে হত্যা করেছে হামাসের একজন স্নাইপার যোদ্ধা। একদল দখলদার সেনা একটি বাড়ি ঘেরাও করতে এলে তাদের ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণে সেনাদের বেশ কয়েকজন নিশ্চিতভাবে নিহত কিংবা আহত হয়েছে। সুজাইয়া এলাকায় যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে রাস্তায় পুঁতে রাখা বোমার আঘাতে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হওয়ার দৃশ্য রয়েছে।
এছাড়া সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার দৃশ্য আছে এই ভিডিওতে। হামাস প্রায় প্রতিদিনই যুদ্ধের বিভিন্ন দৃশ্য ভিডিও আকারে প্রকাশ করে, যার কারণে ইসরায়েলি বাহিনী তাদের ক্ষয়ক্ষতির কথা গোপন করলেও এসব ভিডিওতে গাজা যুদ্ধের চিত্র ফুটে ওঠে। দক্ষিণ গাজার রাফা শহরে একদল সেনাকে বুবি ট্র্যাপে ফেলেছে যোদ্ধারা। সেনারা একটি বাড়িতে প্রবেশ করা মাত্র সেখানে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় সেনা দলটির সদস্যরা নিশ্চিতভাবেই হতাহত হয়েছে। ফ্রন্টলাইন থেকে ফেরা হামাসের যোদ্ধারা নিশ্চিত করেছেন, রাফা শহরের আল তারায়ান সড়কে গেরিলা হামলায় ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে। একই শহরের আল কুদস সড়কেও একটি ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন 105 রকেটের হামলা হয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা সোমবার গাজা সিটির সুজাইয়া এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনাদের ওপর 2 দফা মর্টার হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিমা গোরস্তান এলাকায় আরপিজি শেল দিয়ে একটি ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধেও লিপ্ত হয়েছে আল কুদসের যোদ্ধারা। নেতজারিম এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের ওপরেও মর্টার হামলা চালানো হয়েছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের আমিতাই সেনা ঘাঁটির কমান্ড হেডকোয়ার্টার লক্ষ্য করে 107 মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে সংগঠনটির যোদ্ধারা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সোমবার যথারীতি ইসরায়েলের ওপর সিরিজ হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সংহতি এবং লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এসব হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত লেবানিজ কফর শুভা পার্বত্য এলাকায় ইসরায়েলি বাহিনীর আল সামাকা সেনা ঘাঁটিতে আর্টিলারি হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের রামত নাফতালি বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনের কার্যকর অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলাগুলো সরাসরি ভবনটিতে আঘাত এনেছে। এছাড়া দোদিফ বসতিতেও সেনাবাহিনীর একটি ভবনে হামলা করা হয়েছে। হামলায় ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। মায়ান বারুদ সেনা ঘাঁটিতেও আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার পর ঘাটের কিছু এলাকা থেকে আগুন জ্বলতে দেখা গেছে। একই দিন মেতুলা বসতিতে ইসরায়েলি বাহিনীর একটি ভবনে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠনটি। হামলা করা হয়েছে কফর গিলাদি এলাকার একটি ভবন লক্ষ্য করেও। যুদ্ধকালীন পরিস্থিতিতে এসব ভবনে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে সাগরে আরও 4টি জাহাজে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী। হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এদিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলি জাহাজে হামলা করা হয়েছে। দিনের প্রথম হামলাটি হয়েছে আরব সাগরে এমএসসি ইউনিফিক 6 নামের একটি জাহাজে। ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা করা হয়। দ্বিতীয় হামলাটি করা হয়েছে লোহিত সাগরে থাকা ডেলোনিক্স নামের একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে। জাহাজটির ওপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইয়াহিয়া সারি। এ নিয়ে ডেলোনিক্স জাহাজটির ওপর 1 সপ্তাহে দ্বিতীয়বার হামলা হলো। এরপর ভারত মহাসাগরে এনভিল পয়েন্ট নামের একটি ব্রিটিশ জাহাজে হামলা করা হয়। আর দিনের শেষ হামলাটি হয়েছে ভূমধ্য সাগরে চলা লাকি সেইলর নামের একটি জাহাজের ওপর। শেষের 2টি হামলাতেও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে হুথি যোদ্ধারা। ইউক্রেনকে পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দেওয়ার পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভেসিলি লেভিনজিয়া সোমবার তেল আবিবকে সতর্ক করে বলেছেন, এমন সিদ্ধান্ত নিলে তার রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। গত সপ্তাহে ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের হাতে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠাতে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেনের কর্মকর্তাদের মাঝে আলোচনা চলছে, তবে বিষয়টি চূড়ান্ত হয়নি। আলোচনার সাথে জড়িত এমন 5টি সূত্রের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস সংবাদটি পরিবেশন করে। রিপোর্টে বলা হয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল থেকে প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে পেট্রিয়ট, এরপর সেগুলো যাবে ইউক্রেনে। গত এপ্রিলে ইসরায়েল জানায়, তাদের হাতে থাকা পেট্রিয়ট সিস্টেমের বদলে তারা আরও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করবে। এরপরই সেগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এই বিষয়ে বলেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে সব দেশকে অনুৎসাহিত করছে রাশিয়া। তিনি বলেন,
ইউক্রেনকে যেসব অস্ত্র দেওয়া হবে তার সবই ধ্বংস করা হবে, যেভাবে অতীতে পশ্চিমাদের দেওয়া অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। তবে আমি ধারণা করতে পারি সত্যি এই সিদ্ধান্ত নেওয়া হলে তার কিছু রাজনৈতিক পরিণতিও ভোগ করতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিকে ৫,২০০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই সময় ইউক্রেনকে প্রচুর সহযোগিতা করেছে। অন্যদিকে গত অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ায় ইসরায়েলকে দেওয়া হয়েছে ৬৫০ কোটি ডলারের অস্ত্র সহযোগিতা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।